কিন্তু কিন্তু কামাল ভাই আপনি 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 চান কি? নাহিদ ইসলাম হিমসেলফ 111 কে ইনভাইট করতেছে। ওকে, আমি যদি এই কথাটা বলি, ওকে ওকে, এই কথা, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে। একজন উপদেষ্টার পদে থেকে উনি এটা করতে পারেন? এটা এগুলো সেন্সিবল কাজটা করেছেন। এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে, কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব? আপনি দেখেন এতগুলি কনসেন্ট যদি কামাল ভাই আপনাকেও দেই, এতগুলি কনসেন্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে একটু। আমি বলি আপনাকে, শুনুন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খড়ের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন, জ্বলবে না আগুনটা ভাই? জ্বলবে। ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না, রাইট। ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না, রাইট। সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে। আপনি শুনেন, সারল্য, ভদ্রতা, নম্রতা, এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। আপনি একটা যুদ্ধে নেমেছেন, ইটস এ ওয়ার। আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই। আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর মেসেজ। শুনেন, আপনার সামনে দিকে তার ছিল, খোলা তার। একজন আপনাকে বললো ভাই তারটার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে? আপনি বলেন যে ঠিক আছে, হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা। আপনি কি হাত দিয়ে দেখবেন? আপনি যদি হাত দিয়ে দেখেন, যদি থাকে তাহলে এটা ধরবো না, তো ধরলে তো আপনি মরেই যাবেন না ভাই। কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন। না কামাল ভাই, এটা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় না। আমি আপনাকে বলি, শুনেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন? আপনি আমার, আপনি জীবনে অনেকদিন সাংবাদিকতা, আপনি বলেন তো, অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন, কার সঙ্গে আলাপ করে করছেন? ওকে, আপনি কার সঙ্গে আলাপ করে করেছেন? আমি একটু আগের থেকে আসি কামাল ভাই। সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ, কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে। আমাদের শান্তিরক্ষা মিশন, আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে যায় না, তারা শান্তিটা বজায় রাখতে যায়। তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা, ডক্টর ইউনূস যুদ্ধ করতে আসেন না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, আপনি চমৎকার উদাহরণ দিচ্ছেন। আমি এই চমৎকার উদাহরণ দিচ্ছি, একটা মন্দ উদাহরণ দিই আপনাকে। যে শান্তিরক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনাবাহিনীকে পাঠায় কেন ভাই? কারণ যদি যুদ্ধ লাগে যুদ্ধ করবে, শান্তিরক্ষা যুদ্ধ লাগলে যুদ্ধ করবে, যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যুদ্ধ তো লেগে আছে সারা দেশে। মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা, বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা, যুদ্ধ লেগে আছে না। কিন্তু কামাল ভাই, আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন, তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া, পুরা 2024-এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন, নানা ধরনের বিষয়াদি, জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা, এগুলি আপনি দ্রব্যমূল্যের জন্য একটু সাফার আমরা করব না, একটু আমরা দিব না? মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম, জার্মানিতে, তারা তো 15 বছর ডাস্টবিনের খাবার খায় দেশটারে ঠিক করলো। ওকে, তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে 20-30 টাকার ডাস্টবিন রাখেন। না না, পারছো না, এখান থেকে নিয়ে যাও। কিন্তু কিছু স্যাক্রিফাইস আমরা করব না, কিছু স্যাক্রিফাইস আমরা করব না। কিছু কতটুকু? কিছুটা কার জন্য? কার জন্য কিছু? যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে 8 টাকা বাড়ায় দেয়, তার কিছু? নাকি যে লোক 1 লিটার তেল কিনতে যে 3 বার পকেটের টাকা গুনে, তার জন্য কিছু? আপনি কার কথা বলতেছেন রে ভাই? সাধারণ মানুষ, এই দেশের মানুষের, আপনার একজন উপদেষ্টা যে আলী ইমাম মজুমদার, সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না। ওই লোক কষ্টের কি বুঝে? আপনি আমাকে বলেন, ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বুঝে? বেতন বাড়বে না, চাকরিচ্যুত হবেন আপনি, জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না। এটা কি ভাই জুয়ে আছেন? ম্যাজিক নাকি? এটা কি ম্যাজিক? ওকে, আমি কামাল ভাই, কামাল ভাই, আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত এই পর্যায়ে করছি না, কিন্তু প্রশ্নটা করে রাখি। হ্যাঁ, দাদা, প্রশ্নটা আমি করে রাখি। কারণ ভাই, আপনার চোখে আমি বরং বাকের ফ্যান, আমি বরং আরেকটা প্রশ্ন করি। জি জি, আমি বাকের একটা কথায় আমার একটু মনে হলো এই প্রশ্নটা আমার করা দরকার। জি জি, প্লিজ। খালি নাহিদের এই যে নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন, এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে পড়ে শুনাইলেন। আমি যদি এই প্রশ্নটা করি, আপনি আমার বাকির প্রশ্নটা করতে পারেন, বাকি নিজেও জবাব দিতে পারেন। আমি যদি বলি
যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি 111-কে ইনভাইট করতেছে, আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111-কে ইনভাইট করতেছে। ওকে, আমি যদি এই কথাটা বলি, ওকে ওকে, এই কথা, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে। একজন উপদেষ্টার পদে থেকে উনি এটা করতে পারেন? এটা কোনো সেন্সিবল কাজটা করেছেন? ওকে। নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে আসলে কোন অর্থে আসলে বিএনপি 111-কে ইনভাইট করছে, কিন্তু নাহিদ ভাই খুব তার ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে, সে কিন্তু ব্যাকগ্রাউন্ড টেনেছে, পরবর্তী ঘটনাক্রম বলেছে। তো আমি মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করেছি, উনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসলে নাহিদ ভাইকে এমন প্রশ্ন করতে চাচ্ছেন। ওকে ওকে ওকে, কামাল ভাই নিশ্চয়ই বলবেন। আমি একটু বোঝার জন্য, জনাব মজুমদার, আসলে আপনাদেরকে প্রশ্ন করা, আপনারা এত বেশি জনপ্রিয়, আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা, কারণ আমার ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে। আমি শুধু বোঝার জন্য বলতেছি। আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে। জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার, সেটা আপনারা কাকে মিন করেছেন? মানে কারা সরকারে আসে নাই? মানে এটা জাতীয় সরকারটা কে? মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। তো বিএনপি রাজি হয় নাই, তার জন্যই কি আর কোন রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই, নাকি বিএনপি রাজি হয় নাই বইলেই অন্য কোন সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই? এখানে না, শুরুতে হচ্ছে 5ই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি, তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি। তো সেক্ষেত্রে ভাই যেটা বলেছেন সেটাই, জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেক স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি। তো বিএনপি যেহেতু এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপিকে মনে করি। তো এই সিদ্ধান্তের কারণে, বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি। আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে, আসলে এই জাতীয় সরকারের লেজিটিমেসি নিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি, সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ট্র্যাটেজিক পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকার আসার প্রয়োজন হতো না। মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল, যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি, বিষয়টা এরকম না। মূলত বিষয়টা ছিল মাঠ থেকে, যেমন আমরা এই মাঠের কর্মসূচিগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল, আমরা কর্মসূচিগুলো জনগণের ভাষাগুলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, রূপান্তর করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে 5ই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে। তো সবকিছু এই চাপ কি এখনো আছে জনাব মজুমদার? এই চাপ কি এখনো আছে? মানে এখন আছে বলতে আপনি কোন অর্থে? মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে? জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন, মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন, এই চাপ কি এখনো আছে কিনা? সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এই চাপটা আছে কিনা এখনো? অবশ্যই দায়িত্ব যে এইসব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি, আমি মনে করছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার করা হয়, একটি হচ্ছে ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমি খুবই সরকারি যেটি বলি, হ্যাঁ। তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম, এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু 3জন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যেই এক দফা ছিল, এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্কের আসলে বাস্তবায়ন করবেন, মানে সর্বসাকুল্য আমরা মনে করছি। আর জনাব মজুমদার, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই, যদি আমরা নাহিদ ইসলামের না বিষয়টা এরকম নাহিদ ভাই, আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনাই, জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না, শব্দটা কিন্তু খুবই যে সেন্টেন্স, এখানে অনেক কিছু একসাথে আপনি কিন্তু মিন করতে পারেন। যে প্রয়োজন হতো না, ইট ডাজন্ট মিন যে এখন পারতো না, এটা প্রয়োজন হলে থাকতো, যদি মনে করতেছে ওই সময় হয়তো প্রয়োজন হতো না, মানে তার মানে হচ্ছে প্রয়োজন হলেও হইতে পারতো, হতেও পারতো, এখনকার অবস্থাটা কি? এখন কি হয়তো অবশ্যই আমরা মনে করছি
এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করছি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা, তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি দিতেছে ছাত্র উপদেষ্টারা। না আমি বলছি একটা আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লেজিটিমেসি হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টারা, যেহেতু ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব ছাত্ররাই চেয়েছে এবং সেই প্রতিনিধি হিসেবে। জনাব মজুমদার, আমি একটু যদি ধীরে বলেন, আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই, যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টারা। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি, মানে এটা হবেও। এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন? তার আগে কি নাহিদ আসিফ, জনাব আসিফ, জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন, নাকি সরকারি দলে থেকে তারা এটা করবে? আচ্ছা, আমি প্রথমেই আবার আমার পিছনে যেতে হয়, সেটা হচ্ছে হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি, ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই 5 আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন দুইজন সমন্বয়ক ছিলেন, যে আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা মূলত দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন। এখন আমাদের মাঠে থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি, জনগণের চাপ বলি, ছাত্রদের চাপ বলি, একটা নতুন রাজনৈতিক দলে কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে। তো এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যেটা বলছি আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, এখনো এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি, আমি সেটা বলবো। আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে ছাত্র উপদেষ্টা যে গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে, এবং হচ্ছে যে এক দফা দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়ন তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন। আর রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা, হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম। আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারা রাজনৈতিক করার অধিকার আছে, সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সেই গভর্নমেন্টে থাকবে না, সেভাবেই সে আসলে রাজনৈতিক দলে আসবে। আমি গভর্নমেন্ট বলতে বুঝাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে। জি, যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে, তাই তো? অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। জনাব মাসুদ কামাল ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, আপনি বলেও আসছেন, কিন্তু নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিববাদ, জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই। মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম, যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা। একটু বাইদা ভাই বলে রাখি, আমি অবশ্য ছাত্রদলও করতাম না, এই বাইদারিতে আমাকে ফালানোর দরকার নেই। তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে, মানে এই বাদগুলি কোত্থেকে আসতেছে আপনি এটা খেয়াল? আচ্ছা, আমি আপনাকে বলেন, একটা এই ছাত্র যারা বলেন না, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা ছিল, এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটাকে শুনেছি কিনা, এটা আমি একটা জানতে চাই। আমি মনে করতে পারি না। জিয়া রহমানের সরকার, জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করে। এই জিয়া রহমানের কোনো একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোনো একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে? জিয়াবাদটা তো নগদ মনে পড়তেছে না, কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল, মুজিবীয় বর্ষ, জায়গার জোনের নাম দিয়ে দিছিল। আমি ওগুলি প্রশংসা করছি না, আমি বলছি জানেন এগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছে। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে মুজিববাদ, জিয়াবাদ হবে না, অন্য বাদ। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আসে করে, বাদ তো বাদ, সব বাদই বাদ না। উনি যেটা বুঝতে চেয়েছেন কামাল ভাই, আমি যেটা বুঝছি, জনাব পাটোয়ারি যেটা বুঝতে চেয়েছে, আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা করেন, ওনার ঘরে উঠলে পছন্দ করতেন, আমার ওকে ফাইন।
কার ঘরে উঠবে আমি জানি না। হ্যাঁ। উনি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, ওনারা ওনাকে তো- তো আমার আজগুবি মনে হয়। কে- ওনাকে তো আমার আজগুবি মনে হয়। কারণ আপনি উনি বা- কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারে তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো আমি এগুলো বলতে চাই না। সিম্পল মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি আগে বহুদিন ধরে একই কথা বলতেছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন, জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করছেন। জিয়াউর রহমানের মধ্যে একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন, জামাতে ইসলামকে উনি দরজা পর্যন্ত, অফিস পর্যন্ত খুলতে দেন নাই। এগুলো তো করেছেন, কেন করেছেন? জাতিটাকে ভাগ করতে চেয়েছেন, ভাবছেন ডিভাইড এন্ড রুল। আমি অর্ধেককে ভাগ করে রাখবো, কিছু লোককে দৌড়ের উপর রাখবো, আর বাকিরা আমরা রুল করবো। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, জাতিকে ডিভাইড করা। মুজিববাদী একদল লোক, একদল জিয়াবাদী লোক, আরেকদল পাটোয়ারিবাদী লোক। ভাই হচ্ছে কি দেশে? তো হচ্ছে নাকি? তা- আমরা তো কিন্তু 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 কামাল ভাই, আপনি 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 চান কি? জাতি চাই।